আমার বাবি মহানায়ক উত্তম কুমার ছিলেন একজন অসাধারণ পিতা। অনেক ভাগ্য করলে তবেই ওরকম বাবা পাওয়া যায়। তিনি ছিলেন আমার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। আমার বাবার অকাল প্রয়াণ আমাকে সত্যি মানসিকভাবে অনেকটা ভেঙে দিয়েছে। বড্ড তাড়াতাড়ি চলে গেলেন তিনি। আমার বাবা স্টুডিও থেকে যখন বাড়ি ফিরতেন তখন গাড়ি থেকে নামার আগে তিনি নিজের নায়কের আবরণটি গাড়িতে তুলে রেখে আসতেন। মহানায়ককে তখন আমরা অন্য রূপে পেতাম। বাবা কিন্তু পুরোপুরি ঘরোয়া মানুষ ছিলেন। গল্প করতে, আড্ডা মারতে ভীষণই ভালোবাসতেন এবং যে কোনো বিষয় নিয়ে বাবা অবলীলায় ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারতেন। আমি আমার বাবাকে বহুবার দেখেছি। বাবার সেন্স অফ হিউমার ছিল অসাধারণ। আমোদে মানুষ বলতে যা বোঝায় তাই ছিলেন আমার বাবা। যেদিন কোনো কাজ থাকতো না সেদিন উনি বাড়ি ফিরে এসে রিল্যাক্স করতেন। সেদিন কিন্তু কোনো রকম টেনশনকে ধারে কাছে আসতে দিতেন না। কোনো বর্ষার দুপুরে যদি বাবা বাড়ি ফিরে আসতেন তাহলে বিকেলবেলায় বাবা যে মুড়ি ও তেলে ভাজা খেতে চাইবেন তা আমরা বাড়ির সবাই জানতাম। বিকেল হলেই বাবা মাকে ডেকে মুড়ি ও তেলে ভাজা আনতে বলতেন। আমাদের এখানে নিমতলার তেলে ভাজা সত্যিই নামকরা। বর্ষার বিকেলে আনমনে বৃষ্টি দেখতে দেখতে বাবা তেলে ভাজা মুড়ি ও পেঁয়াজি খেতে ভালোবাসতেন। মুড়ি তেলে ভাজার পর 1 কাপ চা খেয়ে তারপর চেয়ার ছেড়ে উঠতেন। আসলে আজ লিখতে বসে বহু স্মৃতি মনের কোণে উকি মারছে। কোনটা ছেড়ে কোনটা লিখব অর্থাৎ নির্বাচন করতে সত্যিই মুশকিল হচ্ছে। আমার বাবা মানুষটি শুধু নিজের নয়, প্রত্যেককেই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাইতেন। ঘর বাড়ি পরিষ্কার না থাকলে তিনি বিরক্ত হতেন। আমি কিন্তু বাবিকে কোনোদিন অপরিষ্কার জামা কাপড় পরতে দেখিনি। বাবাকে যখন আমি বাবি বলে ডাকতাম ঠিক সেই রকম উনিও আমাকে বাবি বলতেন। এই সম্বোধন আমাদের দুজনের কাছেই খুব নর্মাল ছিল। যখন উনি আমাকে বাবি বলে ডাকতেন তখন বুঝতে পারতাম বাবির মেজাজ খারাপ নয়, বেশ ভালো মুডেই আছেন। আর উনি যখন ছোট কুমার বলে ডাকতেন তখন আমি আনন্দে লাফিয়ে উঠতাম, কারণ তখন যদি আমি চাঁদ চাইতাম তাহলে বাবি বোধহয় চাঁদ পেরে এনে দিতেন। কিন্তু গৌতম বলে হুঙ্কার ছাড়লে বুঝতে পারতাম কপালে দুঃখ আছে। আমি একবার বাবির চড়ও খেয়েছিলাম। আমার বাবি জীবনে একবার চড় মেরেছিলেন এবং সেটা বাঁ হাতে। বাবির ডান হাতে ভীষণ জোর ছিল। আমার তখন 14-15 বছর বয়স। তখন বাবি শুটিংয়ে যাবার আগে আমার দিকে গলাটি বাড়িয়ে বলতেন, একটা হামি দাও। আমার বাবি এরকম একজন সুন্দর মানুষ ছিলেন। তার মনটাও ছিল আকাশের মতো বিশাল। বাবি আমাদের বলতেন, রোজ সন্ধ্যার আগে ছাদে গিয়ে দাঁড়াবে, আকাশের দিকে তাকিয়ে বলবে, তুমি কত বিশাল, দেখবে তোমার মনটাও ধীরে ধীরে কত বড় হয়ে গেছে। আমার যখন জ্ঞান হয়েছে, মানে মোটামুটি সব কিছু বুঝতে পারি, তখন বাবি তো খ্যাতির মধ্য গগনে বিরাজ করছেন। লক্ষ্মী পুজোর সময় বাড়িতে তিল ধারণের জায়গা থাকতো না। সবাই মহানায়ককে চাক্ষুষ দেখতে চাইতেন। ওই দিন বাবি আর মা উপোস করে থাকতেন। পুলিশ ও পাড়ার ছেলেরা মিলে ভিড় সামলাতেন। আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো লাগতো না, কারণ পুজোটার নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকতো না, বাড়োয়ারি হয়ে যেত, পুজোর পরিবেশ নষ্ট হতো, কিন্তু কিছু বলা যেত না। আমি বাবির সঙ্গে যখন প্রথম বেড়াতে যাই তখন আমি বেশ ছোট, পুরীতে গিয়েছিলাম। বাবি, আমিও মা ছাড়া গিয়েছিলেন আমার ছোট কাকু। পুরীতে গিয়ে ব্লু ভিউ হোটেলে আমরা উঠেছিলাম। এই বেড়াতে গিয়ে দারুণ মজা হয়েছিল। আমার মা চোর আর ডাকাতকে খুব ভয় পেতেন, আর বাবার ছিল সাপ, বিছে, ভূত আর প্লেনে চাপার ভয়। ব্লু ভিউ হোটেলের ঘরে ঢুকে দেখলাম জানালার ছিটকিনি নেই। বাবির সঙ্গে সঙ্গে ন্যাপা কাকুকে দড়ি আনতে বাজারে পাঠালেন। ন্যাপা কাকু দড়ি কিনে আনা মাত্র বাবা চটপট জানালায় দড়ি বেঁধে ফেললেন। তারপর নিশ্চিন্ত মনে দুপুরের খাওয়া দাওয়া হই হই করে দিব্যি দিনটা কেটে গেল। তারপর রাত্রিবেলায় আমরা সবাই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। মাও পান খেয়ে শুয়ে পড়লেন।
বেশ কিছুক্ষণ বাদে হঠাৎই বাবার কেড়ে কেড়ে চিৎকারে ঘুম ভেঙে গেল। ছোট কাকু ও আমরা সবাই বিছানা ছেড়ে উঠে দেখি বাবা দিব্যি ঘুমোচ্ছেন। এরকম চিৎকার বাবি মাঝে মাঝেই করতেন। আর একবার আমরা দুটো গাড়ি নিয়ে হাজারিবাগ গিয়েছিলাম। হাজারিবাগ রেল স্টেশন বাংলোতে আমরা উঠেছিলাম। ওখানে তখন আলো ছিল না, হ্যাচাক ও হ্যারিকেন জ্বালাতে হতো। আমরা যেখানে উঠেছিলাম সেখান থেকে বাজারটা ছিল অনেক দূরে, ফলে আমরা ওখানে পৌঁছানোর পর বাবির নির্দেশে মা টাকা বের করে দিলেন। ন্যাপা কাকুই বোধহয় বাজার করতে গেলেন। ন্যাপা কাকু বাজার করে নিয়ে এলেন। বাংলোর একটা ঘরে বাজারপত্র রাখা হলো। বাজার রেখে আমরা ঘর থেকে বেরিয়ে আসছি, হঠাৎ বাবি চিৎকার করে উঠলেন। আমরা চমকে উঠে তাকিয়ে দেখি একটা ছোট কাঁকড়া বিছে ঘরের নর্দমা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কাঁকড়া বিছে বেরিয়ে যাওয়া মাত্রই বাবি বললেন, প্যাক আপ। প্রায় সঙ্গে সঙ্গেই বাংলো ছেড়ে বেরিয়ে এলেন। বাবির সঙ্গে আমি বহু জায়গায় বেড়াতে গিয়েছি। একবার আমরা রাজগীর বেড়াতে গিয়েছিলাম। বাপি ও ন্যাপা কাকু দুজনে মিলে গাড়ি চালিয়েছিলেন। সেদিন ছিল পূর্ণিমা, চাঁদনি রাত। চাঁদের আলোয় চারিদিক উদ্ভাসিত। বাবি গাড়ির হেডলাইট অফ করে গাড়ি চালিয়েছিলেন। রাজগীর থেকে আমরা বুদ্ধগয়ায় বেড়াতে এসেছিলাম। তখন ওখানে বেশ জঙ্গল ছিল। সেদিনও রাতেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। হঠাৎ বাবি কাকে যেন জিজ্ঞেস করলেন, এই বাঘের গন্ধ পাচ্ছিস? আমি তখন বেশ বড়, তা সত্ত্বেও বাঘের নাম শুনে আমি কেঁদে ফেলেছিলাম। আসলে তখন আমি মায়ের জন্যই কেঁদেছিলাম। বাঘ তাড়া করলে আমরা সবাই পালিয়ে যেতে পারবো, কিন্তু আমার মা তো একটু গোলগাল ছিলেন, উনি তো দৌড়তে পারবেন না। এটা ভেবেই আমি সেদিন কেঁদেছিলাম। বাবি কিন্তু নিষ্ঠুর কাজগুলো বু কাকুকে দিয়েই করাতেন। যেমন আমাকে হোস্টেলে পৌঁছাতে যেতেন বু কাকু, আর আমাকে আনতে যেতেন বাবি ও মা। আমার মা আমাকে ফিল্মি পরিবেশ থেকে সরানোর জন্যই হোস্টেলে পাঠাতে চেয়েছিল। বাবি ও মায়ের কথা সাই দিয়েছিলেন। আসলে বাবি ও মায়ের দুজনেরই লেট নাইট হতো। তাছাড়া বাড়িতে সবসময়ই লোকজনে ভরা থাকতো। আমার পড়াশোনার ক্ষতি হবে ভেবেই হোস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় দাদু বেঁচে আছেন। আমি আমার দাদুর খুব ন্যাওটা ছিলাম। দাদু আমাকে বাইরে পাঠাবার ব্যাপারে মোটেই রাজি ছিলেন না, কিন্তু আমার কথা ভেবেই উনি বোধহয় তেমন বাধা দেননি। প্রথমে আমি ভর্তি হই সেন্ট জোসেফ নর্থ পয়েন্টে। তারপর 1957 সালে সেন্ট পলসে আমাকে ভর্তি করানো হয়। মালদহের এসকে রায় রেফারেন্সে আমি ভর্তি হয়েছিলাম। ছোট কাকুই আমাকে ওখানে নিয়ে গিয়েছিলেন। তবে আমাকে ভর্তি করে কাকু কিন্তু দাদুর ভয়ে 7 দিন 7 রাত বাড়িতে ঢুকতে পারেননি। এক বন্ধুর বাড়িতে ওই সময় ছোট কাকু কদিন ছিলেন। বাবি কিন্তু বুকাকুর মাধ্যমেই সব কিছু করতেন। মায়ের পিছনে বাবি কখনো লাগবেন না, এই কাজটা তাই বুকাকুকে দিয়ে করাতেন। দুই ভাই চমৎকার চোখের ইশারা করতেন এবং দুজনেই দুজনের ইশারার মানে বুঝতে পারতেন। বাবি হয়তো মায়ের দিকে তাকিয়ে বুকাকুকে ইশারা করলেন, ব্যাস বুকাকুও মাকে রাগাতে শুরু করলেন। একটা সময় মাঝেই রেগে যেতেন, সঙ্গে সঙ্গে বাবি হো হো করে হেসে উঠতেন। বাবির মতো অত চমৎকার প্রাণ জুড়ানো হাসি আর আমি কাউকে হাসতে দেখিনি। আর যখন কথা বলতেন তখনও বাড়ি গম গম করে উঠত। বাবি আমার ঠাকুমার সঙ্গে মাঝে মাঝে মজা করতেন। আমার দাদু কানে একটু কম শুনতেন বলে ঠাকুমা দাদুকে মাঝে মাঝে ভেঙাতেন। পরবর্তী সময়ে ঠাকুমাও কান নিয়ে ব্যতিব্যস্ত হয়েছিলেন, উনিও কানে কম শুনতেন। বাবিও বুকাকুর মতো একটু জড়িয়ে কথা বলতেন। ছবিতে অবশ্যই ব্যাপারটা মোটেই বোঝা যেত না। বাবি প্রত্যেক দিন সকালে ঠাকুমার সঙ্গে দেখা করেই তবে শুটিংয়ে যেতেন। বাবি এসে রোজই মা মা করে ডাকতেন আর ঠাকুমা অ্যাঁ করতেন। ঠাকুমাকে ওরকম করতে দেখে বাবা হাসতে হাসতে বলতেন, আরে বাবা, ওই কালা বুড়িকে নিয়ে আর পারা যাবে না। আমার বাবির মনটা ছিল ভীষণই কোমল। কোনো রকম নৃশংস ব্যাপার বাবি সহ্য করতে পারতেন না। আমার এক জন্মদিনে বাবি 22 রাইফেল কিনে দিয়েছিলেন, কিন্তু উনি আমার পাখি শিকার একেবারেই পছন্দ করতেন না, আমাকে বারণ করতেন। ওই শিকার নিয়েও একটা ঘটনা ঘটেছিল। বাবি আমায় সেদিন কোনো কটু কথা বলেননি, কিন্তু যা বলেছিলেন তারপর আমি বন্দুকে আর হাত দিতে পারিনি। অনেক দিন বাবি বাইরে থাকবেন।
আমাদের জানাশোনা একজন মাকে মুঙ্গের জেলার গাংটাতে যেতে বললেন। তাঁরই এক আত্মীয় ওখানকার ফরেস্ট রেঞ্জার ছিলেন। ভদ্রলোককে ওখানে বাঁটলিবাবু নামেই সবাই ডাকতেন। আমি তো ভদ্রলোকের বাড়ি গিয়ে আনন্দে লাফিয়ে উঠলাম। অনেকগুলো রাইফেল সাজানো রয়েছে। আমার ওই বন্দুক প্রীতি দেখে তিনি আমায় নিয়ে বেরিয়ে পড়লেন। সঙ্গে নিলেন 12 বোরের গানটা। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা বিশাল গাছের সামনে গিয়ে উনি থমকে দাঁড়ালেন। তারপর হাত তুলে মগডালে একটা পাখি দেখিয়ে বললেন, ওটাকে মারতে পারবে? আমি বললাম হ্যাঁ। উনি আমার হাতে গানটা তুলে দিলেন। এক শটেই আমি হরিয়াল পাখিটাকে নিচে নামিয়ে আনলাম। বাঁটলিবাবু বেশ বড় সাইজের হরিয়ালটিকে মাটিতে পড়ে থাকতে দেখে বললেন, আজ রাতে শিকারে যাবে? আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম। মা অবশ্য ভীষণই রাগারাগি করতে শুরু করলেন। আমরা সেই রাতে মাকে লুকিয়েই জঙ্গলে গিয়েছিলাম এবং আমি শিকার করেছিলাম একটা কোটরা হরিণ। 375 ম্যাগনাম রাইফেল থেকে ছোঁড়া গুলি হরিণটার সামনের পায়ের ঠিক পেছনে লেগেছিল, যাকে বলে লং শট। একটা লাফ মেরে হরিণটা মাটিতে মুখ থুবড়ে পড়েছিল। আমি সেই হরিণের মাংস বাবির জন্য কলকাতায় নিয়ে এসেছিলাম। বাঁটলিবাবুই রান্না করে দিয়েছিলেন। বাবি শুটিং করে বাড়িতে আসা মাত্র টিফিন কৌটোটা বাড়িয়ে বলেছিলাম, বাবি খাও। বাবি ওখান থেকে চামচে করে একটা টুকরো মুখে পুরে জানতে চেয়েছিলেন, এটা কিসের মাংস? আমি তো গর্ব করে বলেছিলাম, হরিণের মাংস, আমি শিকার করেছি। বাবি আমার দিকে খানিকক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বাথরুমে চলে গেলেন। বাবি সেদিন শুধু মাংসটাই ফেলে দেননি, বমিও করেছিলেন। তারপর ঘরে এসে সামনে দাঁড়িয়ে বললেন, তুমি হরিণ শিকার করেছ? হরিণের ওই সুন্দর চোখ দুটো দেখার পরও মারতে পারলে? তোমার কষ্ট হলো না? কথা শেষ করেই বাবি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ব্যাস, সেদিন থেকেই আমি আর জীব হত্যা করার জন্য বন্দুকে হাত দিইনি। বাবি আমার ভীষণই ভালো বন্ধু ছিলেন। ভালো ছবি এলে বাবি আমাকে নিয়ে দেখতে যেতেন। শো আরম্ভ হবার পর অন্ধকারে আমরা হলে ঢুকতাম এবং শো শেষ হবার কিছুক্ষণ আগে আমরা বেরিয়ে আসতাম। হলে কোনো ছবিরই শেষ এবং শুরু কোনোটাই দেখতে পারিনি। শুধু ছবি নয়, বাবি আমার কাছে আমার লেটেস্ট গার্লফ্রেন্ডের কথা জানতে চাইতেন। আমি লজ্জা পেয়ে বলতাম আমার কোনো বান্ধবী নেই। শুনে বাবি হাসতে হাসতে বলতেন, তাহলে দেখছি উত্তম কুমারের ইমেজ পড়ে গেছে। তোমার যদি 4-5টা বান্ধবী না থাকে তবে বুঝতে হবে আমি আর আগের মতো জনপ্রিয় নেই। আমার বান্ধবীদের কোন হোটেল বা কোন রেস্তোরাঁয় খাওয়ানো উচিত তাও বাবি আমাকে বলে দিতেন। আমার বাবি সুগন্ধি মাখতে খুব ভালোবাসতেন, পারফিউম ব্যবহার করতে পছন্দ করতেন। মায়ের কাছে শুনেছি উনি যখন উত্তম কুমার হননি সেই সময় বাইরে বেরোবার আগে গায়ে আতর মেখে বেরোতেন। মায়ের জন্মদিন ও বিবাহ বার্ষিকীর দিন বাবি মাকে বেনারসি শাড়ি ও গয়না উপহার দিতেন। একবার আমি বেনারসি কেন দাও জানতে চেয়েছিলাম। বাবি অদ্ভুত হেসে বলেছিলেন, বেনারসিতেই তোমার মাকে খুব ভালো মানায়। একবার বিবাহ বার্ষিকীর দিন বাবি সকালবেলায় কার হাতে দিয়ে 3খানা শাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সেদিন শুটিংয়ে তাড়াতাড়ি ছিল। বিকেলে বাবি বাড়িতে আসা মাত্রই মা গম্ভীর গলায় জানতে চাইলেন, গয়না কোথায়? বাবি বললেন, শাড়ি তো পাঠিয়েছি। মা বললেন, শাড়িতে হবে না, গয়না চাই। বাবি হাসতে হাসতে নিজের ডান পকেট থেকে একটা হার বের করে মায়ের হাতে তুলে দিয়ে বললেন, তোমায় যদি আমি শিলনোড়া পরতে বলি তুমি কি পরবে? মা বেশ গম্ভীর গলায় বললেন, সোনার করে দিলে অবশ্যই পরব। বাবি বলেছিলেন, তুমি পারো বটে। বাবি মাঝে মাঝে এসে মায়ের সঙ্গে খুনসুটি করতেন। একদিন শুটিং সেরে বাড়ি ফিরে এসে দেখলেন মা এসি চালিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। বাবি মায়ের দিকে তাকিয়ে বললেন, বেড়ে আছো? আমরা গরমে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি আর তুমি চাদর চাপা দিয়ে এসি চালিয়ে শুয়ে আছো? মা তখন শুনে বলেছিল, যে যার কপালে খায়। তোমার কপালে ওই কষ্ট করে কাজ করা লেখা আছে, আমার কপালে লেখা আছে ভোগ করা। আমি কি করব বলো? বাবির মনটা ছিল আকাশের মতো বড়। আমাদের বাড়িতে কৃষ্ণা নামে একজন কাজ করতেন। বাবি বাড়ি ফিরলেই কৃষ্ণা যেখানেই থাকতেন ছুটে চলে আসতেন।
কিভাবে যেন বাবি বাড়ি ফিরে এসেছেন বুঝতে পারতেন। বাবির ড্রেস ছেড়েই আমার দাদুর ইজি চেয়ারে শুয়ে পড়তেন আর কৃষ্ণা বাবির পা টিপতে বসতেন। অনেকেই বলতেন, ইস, উত্তমের কোনো ঘেন্না নেই, ও বাথরুম পরিষ্কার করে, ওকে দিয়ে কেন উত্তম পা টেপায়? বাবির কানেও কথাটা গিয়েছিল। উনি বলেছিলেন, কৃষ্ণা কি মানুষ নয়? দোলের দিনও বাবিকে আমরা অন্য মুডে পেতাম। সেদিন বাবিকে যাঁরাই প্রণাম করতেন তাঁদের তিনি ভালোভাবে আবির মাখাতেন। আমাদের বাড়িতে জমাদারের কাজ করতেন বদ্রিও বাবাকে প্রণাম করতেন। বাবি ওর মুখে মাথায় আবির মাখিয়ে মার দিকে একবার তাকানো মাত্রই মা 100 টাকার একটা নোট বদ্রির হাতে ফেলে দিতেন আর বাবির সঙ্গে সঙ্গে বলতেন, যাও মদ গেলোকে যাও, তারপর তো 3 দিন আর আসবে না। দোলের আগের দিন রাত থেকে আমরা তটস্থ হয়ে থাকতাম। আমাদের বাড়িতে একটা বাতিল বাথটব ছিল। সেই বাথটবটা বরফের কুচি দিয়ে ভরে রাখতে হতো। সেই বরফের কুচির ওপর রাশি রাশি বিয়ারের বোতল চট দিয়ে চাপা রাখা থাকতো। বাবি দোলের দিন সকাল থেকে এসে জোগাড় যন্ত্র দেখতেন। বাথটব ভর্তি না থাকলে তিনি রেগে যেতেন। দোলের দিন সকাল থেকে রাত পর্যন্ত গান বাজনা হই হই করে কেটে যেত। কত মানুষ আসতেন। বাবি নিজেও গান গাইতেন এবং প্রত্যেককে বিয়ার খাওয়াতেন। একবার দোলের দিন বদ্রি বেশ খানিকটা চড়িয়েই বাবাকে প্রণাম করতে এসেছিলেন। সেদিন উনি কিছুতেই বাবির পা খুঁজে পাচ্ছিলেন না। বাবি নিজের পা দুটো বাড়িয়ে বলেছিলেন, এই নে হারামজাদা আমার পা। বদ্রি বাবার কাছে প্রসাদ খেতে চেয়েছিলেন। বাবি আমাকে বলেছিলেন, আজকের দিনে ও প্রসাদ খেতে চাইছে, একটু দিয়ে দে। বদ্রি সঙ্গে সঙ্গে একটা বিশাল ভাঁড় বের করে মেলে ধরেছিলেন। সেই ভাঁড়ে বাবার নির্দেশে প্রসাদ ঢালা হয়েছিল। দোল ছাড়াও বিশ্বকর্মা পুজোর দিন বাবি ঘুড়ি ওড়াতে ওড়াতে বিয়ার খেতেন। তবে দোলের দিনের মতো অত বস্তা বস্তা বিয়ার আসতো না। আমার মা আবার দারুণ সিদ্ধি বানাতে পারতেন। আমাদের বাড়িতে লক্ষ্মী পূজার বিজয়ার দিন এবং বিজয়া দশমীর দিন প্রণাম পর্ব সারা হতো। সেদিন বাড়িতে যাঁরাই আসতেন তাঁরাই বাবির হাত থেকে পরিত্রাণ পেতেন না, প্রত্যেকেই সিদ্ধি খেতেন। আমার শ্বশুরকে বাবি দেবিদা বলে ডাকতেন। উনি আবার এসব পছন্দ করতেন না। বাবি ওই দিন আমার মাকে ডেকে বলতেন, শোনো, দেবিদার কপালে একটু সিদ্ধির ফোঁটা দাও। 1 চামচ সিদ্ধি না খেলে বাবির হাত থেকে নিস্তার পাওয়া যেত না। আমার বাবি সবাইকে নিয়ে হইচই করে থাকতে ভালোবাসতেন। জীবনে প্রচুর দুঃখ পেলেও কাউকে আঘাত করতে চাইতেন না। বাবি ছিলেন আমার কাছে এক বিশাল সমুদ্রের মতো। বিশাল সমুদ্রের বুকে যেমন কত নদী এসে আশ্রয় নেয়, ঠিক তেমনই বহু মানুষ তাঁর দিকে ছুটে আসতেন তাঁর হৃদয় সাগরে স্থান পাবার জন্য। আকাশ যেমন অনেক পাখির আশ্রয়দাতা, ঠিক আমার বাবিও অনেকের আশ্রয়দাতা ছিলেন। এই একটি ব্যাপারে তাঁর কোনো কুণ্ঠা ছিল না। তিনি একজন ঘরোয়া দরদি মানুষ। তাঁর কোনো অহংকার ছিল না। সেই কারণে তিনি ছিলেন সকলের কাছে মহানায়ক উত্তম কুমার। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পর তাঁর ছেলে গৌতম এই কথাগুলি বলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।